সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। মতপার্থক্য যেন মতবিরোধের পর্যায়ে না যায় আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কি হতে পারে তা দেশের মানুষ দেখেছে ৫ আগস্ট। মানুষ আর ৫ আগস্টের আগে যেতে চায় না, এমন মন্তব্য তার। এই বক্তব্য প্রচার হলো যখন রাজনৈতিক দলগুলো নির্বাচনী লড়াইয়ে তৎপর। সেই লড়াইয়ে রাজনৈতিক বাকবিতণ্ডা যেমন আছে, তেমনি চ্যালেঞ্জ হিসেবে আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। সব মোকাবেলা করেই যেতে হবে নির্বাচনে। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় মতভেদ থাকুক, বিভেদের দেয়াল নয়। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সাইমুম পারভেজ, সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি, এবং সুনামগঞ্জের সাল্লা থেকে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট শিশির মনির, আইনজীবী, সুপ্রিম কোর্ট। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। দেশকে এগিয়ে নিতে না পারলে ধ্বংস হবে সব অর্জন, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান। শাহজালালের মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু করবেন নির্বাচনী প্রচারণা। আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার হিড়িক, প্রথম দিনে আজাদ, তাসনিম জারা সহ 52 জনের মনোনয়ন বৈধ, বাতিল ও স্থগিত 18। ভোটে নিরপেক্ষ থাকবে পুলিশ। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অনাস্থা এনসিপির। ইইউ পর্যবেক্ষক দলের সঙ্গে নেতাদের বৈঠক, বিশেষ দলের সুবিধা বন্ধে ইসিকে ব্যবস্থা নেওয়ার তাগিদ। এবং আইসিসি থেকে এখনও চিঠির উত্তর পায়নি বিসিবি। ভারতের অন্য ভেন্যুতে বিশ্বকাপ খেলার প্রস্তাব সম্পর্কে জানেন না বুলবুল। সোম মঙ্গলবারের মধ্যে আসতে পারে সিদ্ধান্ত। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি মতভেদ থাকুক, বিভেদের দেয়াল নয়। ডক্টর সাইমুম পারভেজ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আজকে যখন তারেক রহমান এই বক্তব্যটি দিয়েছেন, মাঠের বাস্তবতা আমরা দেখছি। তার আগে অন্য একটি বিষয়ে যেতে চাই, সেটি হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে জামায়াতের তরফ থেকে এবং এনসিপির তরফ থেকে ব্যাপক আপত্তি জানিয়েছে। তারা বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড নেই, সকল কিছুই একটি দলের দিকে ঝুঁকে গেছে, বিশেষ করে গুলশানের দিকে ঝুঁকে গেছে। জামাত বলছেন যে এমন বাস্তবতায় নির্বাচনের অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নেই। আপনার কাছে কি মনে হয়? না, আমার কাছে মনে হয় এটি একটি অবান্তর অভিযোগ। বিশেষ করে যদি বলা হয় যে জনসমর্থন কার বেশি এবং সেই অনুযায়ী লেভেল প্লেইং ফিল্ড নির্ধারণ করা হয়, তাহলে হয়তো অন্য বিষয় হবে। কারণ বিএনপি একটি বড় দল এবং পুরো বাংলাদেশ জুড়েই এখন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তার মধ্যে সবচাইতে বেশি জনসম্পৃক্ত এবং সবচাইতে বেশি জনসমর্থনও বিএনপির। সেই ক্ষেত্রে হয়তো বিএনপির যে কার্যক্রম, সেই কার্যক্রম দেখে অন্যরা হয়তো মনে করতে পারেন যে বেশিরভাগ সমর্থন তাদের বিএনপির প্রতি। সেটা ঠিক, কিন্তু সরকারের দিক থেকে যদি বলা হয় যে লেভেল প্লেইং ফিল্ড না, মানে সরকার বেশি হচ্ছে ফেভার করছে বিএনপিকে, সেটি আমার কাছে মনে হয় যে পুরোপুরি এক ধরনের কোনো এভিডেন্স বেসড অভিযোগ না। বরং আমরা দেখতে পাই যে আমরা যদি এখন যে প্রশাসনিক কাঠামো, সেই কাঠামোর দিকে দেখি, তাহলে আসলে বিএনপি চাইতে সচিব পর্যায়ে বলেন বা অন্যদিকে বলেন, আসলে অন্যান্য লিনিং আমরা দেখি কর্মকর্তা বেশি বললে নানা রকম অভিযোগ শোনা যায়। যে কারণে লেভেল প্লেইং ফিল্ড নাই, এটি আসলে জনসমর্থনের দিক থেকে পিছিয়ে থাকা রাজনৈতিক দলগুলো বলার হয়তো চেষ্টা করছেন তাদের আশু যে নির্বাচনে হার, সেটাকে সামনে রেখে। জি, অ্যাডভোকেট শিশির মনির, আপনি আমাদের আলোচনা শুনছিলেন। যেটি ডক্টর সাইমুম পারভেজ বলছিলেন যে জামাতের তরফ থেকে লেভেল প্লেইং ফিল্ড নেই, এই মুহূর্তে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নেই। এটি জামাতের নির্বাচন পরিচালনা কমিটি গতকালকেই এ ধরনের একটি মন্তব্য এসেছে। ডক্টর সাইমুম পারভেজ বলছেন যে জনসমর্থন কম, এমন দলগুলো এ ধরনের অভিযোগ করছেন এবং এই অভিযোগটি আসলে অবান্তর। মাঠ পর্যায়ে আপনি কি দেখছেন? আমার তো মনে হয় এটা অবান্তর অভিযোগ না। কেন নয়? আপনি একটা জিনিস দেখেন, যে নির্বাচনের আগে উনি উত্তরবঙ্গ সফর ঠিক করেছিলেন এবং সেটিকে স্থগিত করা হয়েছে, যুক্তি ছাড়াই করা হয়েছিল। সেকেন্ড হলো,
আপনি দেখবেন ওনার প্রটোকল, হুম এই প্রটোকল তো এইভাবে উনি ব্যবহার করতে পারেন না এখন। সরকারকেও তো এইভাবে প্রটোকল দেওয়া উচিত না। ওনার নিরাপত্তা কনসার্ন যেটা আছে, এই নিরাপত্তা কনসার্নটা মিট আপ করা উচিত। আর যদি প্রটোকল দিতে হয় তাহলে আপনি কাউন্টার পার্ট যারা আছে তাদেরকে প্রটোকল দিতে হবে। আপনি যে এসএসএফ দিচ্ছেন নির্বাচনের আগে, ওই এসএসএফ কাউন্টার পার্টকে তো দিচ্ছেন না। হুম এসএসএফ তো কাউন্টার পার্টকে দেওয়া উচিত যদি সত্যিকার অর্থে আপনি লেভেল প্লে, এটা তো সরকারের সিদ্ধান্ত, সরকার তো দিচ্ছে এটা। হ্যাঁ, কিন্তু ওনার যদি সিকিউরিটি কনসার্ন থেকে থাকে কিন্তু তাহলে এসএসএফ কি নিশ্চিতভাবে, দেয়া হচ্ছে? হ্যাঁ, দেওয়া তো হচ্ছেই। এবং যে ধরনের সিকিউরিটি ওনাকে দেওয়া হচ্ছে, এই সমপরিমাণ সিকিউরিটি আপনাকে আদার সেটকে দেওয়া উচিত। এবং যদি আপনি না দেন তাহলে কাউকে দেওয়া উচিত না। এটা নির্বাচনকালীন সময় দেখেই প্রশ্নগুলো উত্থাপিত হবে। আইনে একটি কথা আছে যে বিচার হচ্ছে এটা দেখলেই হবে না, বিচার শুধু ন্যায় বিচার করলেই হবে না, ন্যায় বিচার যে হচ্ছে এটি বুঝতেও হবে। নির্বাচনে কিন্তু একটা সাইকোলজিক্যাল বিষয় আছে, শুধু ভোটিং এর বাইরেও একটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট আছে। আপনি দেখবেন পত্রিকায় খবর বেরিয়েছে কোন একটা গোয়েন্দা সংস্থার প্রধান ওনার সঙ্গে দেখা করেছেন। হুম যদি এটা সত্যি হয়ে থাকে, এটা কোনো এক্সপ্লেনেশন পাইনি আমরা, যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তো খুবই মারাত্মক অবজেকশনেবল কাজ। দেখা করতে পারেন না তো যদি সত্যি হয়ে থাকে। আরেকটা পত্রিকায় দেখেছি আমি যে কর্মচারীদের, সরকারি কর্মচারীদের কি একটা সমিতির লোকেরা ওনার সঙ্গে দেখা করেছেন বা করতে চেয়েছেন। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু এখন করতে দেওয়া উচিত নয়। নির্বাচনের আগে এই ধরনের ঝোঁক প্রবণতা কাউকেই করতে দেওয়া উচিত নয়। জামায়াতের করতে দেওয়া উচিত নয়, বিএনপি কে করতে দেওয়া উচিত নয়, এনসিপি কে করতে দেওয়া উচিত নয়। এবং এখানেই ইমব্যালেন্সটা ক্রিয়েট হবে। জনসমর্থন বেশি অসুবিধা নাই, নির্বাচনী প্রচারণায় যদি উনি নামেন, যদি জনসমর্থন বেশি ওনাকে সাপোর্ট করেন, অসুবিধা নাই তো, কারো তো কোনো আপত্তি নেই, আপত্তি থাকার কথাও নয়। কিন্তু আগেই যদি উনি উত্তরবঙ্গ সফরে যান, এটা আপত্তিজনক। ওনার সঙ্গে যদি গোয়েন্দা সংস্থার লোকেরা দেখা করেন, এটাও আপত্তিজনক। ওনাকে যদি বাড়তি প্রটোকল দেওয়া হয়, এটাও আপত্তিজনক। এবং বিএনপি কে যদি আহ, বাড়তি আপনার সরকারি কর্মকর্তা কর্মচারীদের সমিতির আগে দেখা করে কথা বলেন, ওই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেয় ইলেকশন কমিশন, এটাও আপত্তিজনক। এগুলো থেকে বের হতে হবে। এগুলো থেকে বের না হলে লেভেল প্লেইং ফিল্ড হবে না। এগুলো সাইকোলজিক্যাল আসপেক্ট আছে। সব যে ডাইরেক্ট ইম্প্যাক্ট আছে তা নয়, কিন্তু সাইকোলজিক্যাল আসপেক্টটা নির্বাচনে ভুলে গেলে চলবে না। এই জন্যই আমরা এই কথা বলছি। জি, ডক্টর সাইমুল পারভেজ ওনার এই প্রসঙ্গে প্রশ্নগুলো আমার অবশ্যই কিছু পেরেছেন। উত্তর রয়েছে। সেটা হচ্ছে যে সম্প্রতি যে উত্তরাঞ্চল সফর নিয়ে কথা হয়েছে, এটা আসলে কী ধরনের সফর? এটা কি কোনো রাজনৈতিক সফর নাকি এটা একটি ব্যক্তিগত সফর? সেই সফরে কোন কোন জায়গায় তিনি যাবেন বলে উল্লেখ করা হয়েছিল? তিনি কি করবেন বলে উল্লেখ করা হয়েছিল? তিনি কবর জিয়ারত করতে গিয়েছেন। তিনি বলেছেন যে পথে আমি মাওলানা ভাসানীর কবর জিয়ারত করব, পরবর্তীতে বগুড়ায় হচ্ছে নিজের যে পিতৃভূমি সেটা আমি ভিজিট করব, এবং পরবর্তীতে আমি হচ্ছে জুলাই অভ্যুত্থানের যে গুরুত্বপূর্ণ যে নিয়ামক সেই আবু সাইদের যে কবর রয়েছে সেই কবরটা জিয়ারত করব। একজন মানুষ যদি এতদিন পরে দেশে এসে তার পিতৃভূমি যাওয়ার কথা তিনি বলেন, তিনি যদি কয়েকটি কবর জিয়ারত করার কথা বলেন, তাহলে সেখানে কিভাবে হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে নষ্ট হয় সেটা আমি বুঝতে পারছি না। এবং তিনি তো বলেন না যে আমি কোনো রাজনৈতিক সফরে যাব, তিনি তো বলেন না যে কোনো জায়গায় আমি একটা মিটিং করব, আমি মিছিল করব, আমি হচ্ছে জনসংযোগ করব। তাহলে ব্যক্তিগত সফরকে যারা ভয় পাচ্ছেন তারা আসলে আমাদের যে পুরনো ফ্যাসিস্ট সরকার, যারা সবসময় তারেক রহমানকে ভয় পেতেন, তার জনপ্রিয়তাকে ভয় পেতেন, তার জনসম্পৃক্ততাকে ভয় পেতেন, আমাদের যে এখনকার যে গুপ্ত ফ্যাসিস্ট তারাও কিন্তু একইভাবে তারেক রহমানকে ভয় পাওয়া শুরু করেছেন। তার ফলেই তার যে ব্যক্তিগত সফর, সেই ব্যক্তিগত সফরকেও নিয়ে তারা নানা ধরনের কোশ্চেন করা শুরু করেছিলেন। এখন তারেক রহমানের দিক থেকে যে রাজনীতির কথা বলা হয়েছে সেটা হচ্ছে পলিসি বেসড, সেটা হচ্ছে নলেজ বেসড, এবং সেটা টলারেন্সের রাজনীতি। যে কথাটি দিয়ে আপনি আপনার আজকে শো শুরু করেছেন, সেখানে তিনি প্রতিহিংসা রাজনীতি তিনি শেষ করতে চাচ্ছেন, তিনি বিভেদের রাজনীতির অবসান চাচ্ছেন। যে কারণেই কেন তিনি উত্তরাঞ্চলের সফর বাতিল করেছেন সেটা একটা কারণ আছে। সেটার কারণ হচ্ছে নির্বাচন কমিশনের অনুরোধে যে অন্যদের মনে হচ্ছে, সে কারণে তিনি তার ব্যক্তিগত সফর বাতিল করে তিনি একটা নজির স্থাপন করেছেন যে আমরা একটি টলারেন্সের রাজনীতি চাচ্ছি। কিন্তু সেই টলারেন্সের যে রাজনীতির কথা তিনি বলছেন সেটা প্রতিপক্ষ বুঝছে কিনা সেটা আমার যে সহ আলোচক তার
কথাই আমার সন্দেহ জেগেছে। দ্বিতীয় যে প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে যে অনেকে দেখা করতে গিয়েছেন তার সাথে। আমরা জানি যে কিছুদিন আগেই একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, আমাদের গণতন্ত্রের আইকন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। তার এই যে মহাপ্রয়াণ, সেই প্রয়াণের পরে অনেকেই তার সাথে দেখা করতে গেছেন এক ধরনের শোক প্রকাশ করার জন্য, একটা কন্ডোলেন্স প্রকাশ করার জন্য। সেটা হচ্ছে জামাত ইসলামের আমিরও গিয়েছেন। তো এই যে কন্ডোলেন্স প্রকাশের অংশ হিসেবে অনেকেই হয়তো তার সাথে দেখা করতে গিয়েছেন, সেটা ডাকসুর প্রতিনিধিরাও গিয়েছেন। তো আমরা তো এগুলোকে আমাদের যে সেটা প্রতিপক্ষ হোক, সেটা যে কোনো ধরনের ব্যক্তি পর্যায়ে দেখাশোনা হোক, সেগুলোকে আমরা তো ওয়েলকাম করছি, আমরা স্বাগত জানাচ্ছি। একটি রাজনৈতিক দলের প্রধান, যিনি বলা হয় বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এখন, তার সাথে তারা যদি ব্যক্তিগতভাবে এইভাবে শোক প্রকাশ করার জন্য যে দেখা করতে চান, সেটার সাথে তো রাজনৈতিক কোনো ধরনের লেভেল প্লেয়িং ফিল্ডের কোনো সম্পর্ক নাই বলেই আমি মনে করি। এই কারণে আমি বারবার বলছি যে আমরা যে বিভেদের রাজনীতির অবসান ঘটাতে চাচ্ছি এবং আমরা যে একটা নতুন নলেজ বেসড পলিসি বেসড রাজনীতির কথা ভাবছি, সেটা বারবার বাধাগ্রস্ত হচ্ছে এই ধরনের অভিযোগের কারণে। এবং অবান্তর অযৌক্তিক এই ধরনের সফর বাতিল করা বা লেভেল প্লেয়িং ফিল্ড নাই ইত্যাদি নানা রকম অভিযোগ তুলে এই রাজনীতিটাকে বন্ধ করা। আরেকটি প্রশ্ন তুলেছেন যে ওনার প্রোটোকল নিয়ে প্রশ্ন। প্রোটোকল, এবং এটাও একটা ভুল তথ্য উনি দিয়েছেন যে এসএসএফ রয়েছে না, তার সাথে রয়েছেন সিএসএফ। সিএসএফ কি? সিএসএফ হচ্ছে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, তাই না? সিএসএফ তার সাথে সবসময় রয়েছেন। এখন তিনি যখন প্রথম বাংলাদেশে প্রবেশ করেন, তো তার তো আমরা সবাই জানি যে তার লাইফের উপরে থ্রেট রয়েছে, তাই না? এর আগে আমাদের দেখেছি যে ইনকিলাব মঞ্চের যে নেতা, আমরা হাদির মৃত্যুর সময় আমরা দেখি যে সেখানে কিভাবে হচ্ছে যে তাকে হচ্ছে খুব ক্লোজ প্রক্সিমিটিতে তাকে গুলিবর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে। এবং আমরা বিভিন্ন সময় বিএনপিরও নানা রকম নেতা, নানা ধরনের নেতা, এই কিছুদিন আগেও আমাদের আরেকজন নেতা হচ্ছে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, তাকে হত্যা করা হয়েছে। এবং নানাভাবে বিএনপির নানা পর্যায়ের নেতাদের হচ্ছে এইরকম হামলা শিকার করতে হয়েছে। সেটা সরকার বুঝতে পেরেছেন, বুঝতে পারার কারণেই তাকে এই ধরনের নিরাপত্তা দিয়ে নিয়ে আসা হয়েছে। এবং পরবর্তীতে এখন যখন তিনি বাইরে যাচ্ছেন, তখন শুধু চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, যেটি হচ্ছে আমাদের হচ্ছে বেগম খালেদা জিয়া সিকিউরিটি ফোর্স ছিল, এখন আমাদের চেয়ারম্যানের সিকিউরিটি ফোর্স যেটা, তারাই তাকে নিরাপত্তা দিচ্ছেন। অতএব এসএসএফ এর কথাটা তো এখানে আসার কোনো কারণ নাই। ধন্যবাদ। শিশির মনির, যেটি সাইমন ভাই বলছিলেন যে তারেক রহমানের জনপ্রিয়তায় আপনারা ভয় পেতে শুরু করেছেন। আরেকটি কথা তিনি বলছিলেন যে তারেক রহমান যে বিভেদের রাজনীতি পরিহার করতে বলছেন, সেটি আপনাদের যে বক্তব্য, সেই বক্তব্যের কারণে সেটি বাধাগ্রস্ত হচ্ছে। কি করে বাধাগ্রস্ত হবে? আমরা নির্বাচনী আচরণবিধি মানতে বললে যদি ওনারা বাধাগ্রস্ত মনে করেন, তাহলে তো ওনারাই সেটা মানতে পারছেন না। উনি একটা কথা বলেছেন কিছুটা হাস্যকর। উনি বলেছেন যে উনি কবর জিয়ারত করতে যাবেন আর নিজ বাসভূমিতে যাবেন এবং জুলাই যোদ্ধার কবর জিয়ারত করতে যাবেন। আমার মনে হয় সফরসূচিটা আমার লার্নেড ব্রাদার ভালো করে দেখেননি। দেখেন 11টা জেলার সফরসূচি আছে এখানে। আমি জানি না 11টা জেলার কোথায় কোথায় কবর জিয়ারত করা হয়, এটাও আমার জানা নাই। 11টা জেলার যে সফরসূচি দিয়েছিলেন তারা 4 দিনে, সেই উত্তরবঙ্গের 11টা জেলার মধ্যে কোন কোন জায়গায় জুলাই শহীদদের কবর জিয়ারত করতে যাচ্ছেন, এটা উনি আমার চেয়ে ভালো বলতে পারবেন। আর সেকেন্ড কথা উনি একটি বলেছেন যে আমরা হলাম গুপ্ত ফ্যাসিস্ট। এই যে ট্যাগিং এর পলিটিক্স থেকে বের হয়ে এখনো আসতে পারেন নাই আর কি। এখনোই এগুলো থেকে মাথার মধ্যে এগুলোই আছে, কাকে কি বলা যাবে, কাকে গুপ্ত কাকে সুপ্ত। এই সমস্ত ট্যাগিং এর পলিটিক্স থেকে তো 5ই আগস্টের পরে বের হয়ে আসা উচিত বলে আমরা মনে করি। আবার সেই ঘুরে ফিরে যে লাউ সেই কদুতে গেলে তো কোনো ফায়দা হবে না। থার্ড হলো উনি বলছেন যে প্রতিপক্ষের লোকের এটা বুঝতে পারে নাই যে উনি কি কথা বলেছেন। উনি এমন কোনো আহামরি কথা বলেন নাই যা বুঝতে আমাদের খুব অসুবিধা হবে। বিভাজনের রাজনীতি, উনি বলছেন বিভাজনের রাজনীতি না করার জন্য। ওনাদের নেতাদের বক্তব্য শুনেন দেখি আরো 5 জনের, বিভাজনের রাজনীতির দিকেই তো ঠেলে দিচ্ছেন রুট লেভেলে। তো বিভাজনের রাজনীতি যে করতে হয় না, করা যাবে না, করা উচিত না 5ই আগস্টের পরে, এগুলো তো আমরা বারবার বলে আসছি, আরো বহু আগে থেকেই বলে এসেছি। এটা তো পুরনো স্টাইল। পুরনো স্টাইল তো আমরা ফিরে যেতে চাই না। আমরা তো চাই যে একটা হেলদি কন্ডিউসিভ পার্লামেন্ট গঠিত হোক,
একটি রিফর্মড এজেন্ডা উপস্থাপিত হোক এবং সেখানে খুবই অ্যাট্রাকটিভ ডিবেট হোক। এই ডিবেটে পলিসি বেসড রাজনীতির কথা ওনারা বলছেন, নলেজ বেসড রাজনীতির কথা বলছেন। তো আমরা কি নলেজের বাইরে রাজনীতি করতে আসছি নাকি? ডেফিনেটলি উই উইল কম্পিট উইথ ইউ উইথ পলিসি অ্যান্ড নলেজ। আমরা এখানে কোনো ভ্যাকুয়ামের উপরে কারোর সঙ্গে আমরা কম্পিটিশন করতে আসিনি। আমরা কম্পিটিশন করব ডেফিনেটলি উইথ দি বেসিস অফ নলেজেস, উইথ দি বেসিস অফ পলিসিস। আমরা পলিসি উপস্থাপন করব, আপনারা পলিসি উপস্থাপন করবেন, তারা করুক, অসুবিধা তো নাই। পিপল যেটা অ্যাকসেপ্ট করে সেটাই হবে এবং বাকিটা পার্লামেন্টে হবে। এবং এখানে তুচ্ছ তাচ্ছিল্যতার কিছু নাই, গুপ্ত সুপ্তের কিছু নাই, এখানে ট্যাগিং এর কিছু নাই। এখানে হলো নির্বাচনী আচরণ বিধিটা কি হলে পরে এজিউম করা হবে যে ইলেকশন প্রসেস ইজ রিয়েলি ফেয়ার এন্ড ফেভারেবল, নট ফেভারেবল টু এনিবডি। এটাই এখানকার আর্গুমেন্ট। এর মধ্য দিয়ে যে ইলেক্টেড হবে সে সরকার গঠন করবে, আপত্তি থাকবে কেন? আমাদেরই বা আপত্তি থাকবে কেন? কিন্তু ওনাদেরই বা আপত্তি কিন্তু থাকবে। শিশির ভাই, আপনারা প্ল্যানের কথা বলছেন, নলেজ বেসড রাজনীতির কথা বলছেন, আগামীর বাংলাদেশটা গড়ে তোলার কথা বলছেন, কিন্তু জামাতের এখন পর্যন্ত ক্ষমতায় গেলে জামাত কি করবে এ ধরনের কোনো প্ল্যান কিন্তু আমরা এখন পর্যন্ত দেখি নাই। কার দেখেছেন? কারো দেখেছেন আপনি? বিএনপি যেটি বলছে, তারা রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছে, নানা রকম কথাবার্তা বলছে, যারা কি করবে সেখান থেকে নিয়ে এসে আবার 8 দফা ছোট করে প্ল্যান করে সামনের দিকে নিয়ে আসছে। কিন্তু জামাতের তরফ থেকে এখন পর্যন্ত এ ধরনের কোনো কর্মসূচি তো আমরা দিয়েছেন বা আমরা তো এখন পর্যন্ত দেখলাম না। ডেফিনেটলি দেখতে পাবেন। 22 তারিখ থেকে 21 তারিখে প্রতীক বরাদ্দ হবে। 22 তারিখ থেকে আমাদেরকে বলা হয়েছে যে আমরা প্রচারণা করতে পারবো, আনুষ্ঠানিক প্রচারণা করতে পারবো। তো এর মধ্যে আমরা আমাদের 16টা সেক্টরের পলিসি গাইডলাইন তুলে ধরবো। আমরা একটা উই আর গোয়িং টু অর্গানাইজ এ সেমিনার ইন দ্য শেরাটন হোটেল। সেখানে 16 পার্টে আমরা পলিসিকে ডিভাইড করেছি। ওই 16 পার্টের পলিসি উইথ দি হেল্প অফ দ্য এক্সপার্টস আমরা জাতির সামনে উপস্থাপন করব এবং তার পরিপূর্ণ রূপরেখা আপনারা দ্রুতই পাবেন। ম্যানিফেস্টো খুব দ্রুতই রেডি হচ্ছে এবং সেগুলোর আমরা নির্ধারিত সময়ের মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করব। ডেফিনেটলি দ্যাট উইল বি এ রিয়েল ডিবেটেবল ইস্যুস বিফোর দি নেশন। ওনারা যেটা তুলে ধরেছেন ধরে, ওনারা যেটা উপস্থাপন করছেন করুক, আমরা আমাদেরটা উপস্থাপন করব। দেন ইউ দি জার্নালিস্ট উইল ক্রিটিসাইজ which one is better, which one is good, which one is the best. জি, ডক্টর সাইমুল পারভেজ, অ্যাডভোকেট শিশির মনি যেটি বলছেন যে বিএনপির কেন্দ্রীয় নেতারা অনেক কথাই বলছেন, কিন্তু তৃণমূলের নেতাদের বক্তব্যে এর কোনো প্রমাণ মিলছে না বা মিল নেই, সেটি কেন একটু জানতে চাই। আরেকটা এর সঙ্গে ছোট একটু প্রশ্ন জুড়ে দিতে চাই, সেটি হচ্ছে যে বিএনপি বলছে তারা ক্ষমতায় গেলে জাতীয় ঐক্যমত্যের সরকার করবে, জামাতও বলছে তারা জাতীয় সরকার করবে। এই দুটি দলের এই জাতীয় ঐক্যমত্য সরকার, জাতীয় সরকারের মধ্যে যোগসূত্রটা আসলে কি? বিএনপি বরাবরই বলেছে যে নির্বাচন অনুষ্ঠিত হবার পরে যারা প্রো ডেমোক্রেটিক ফোর্স তাদেরকে নিয়ে জাতীয় সরকার প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ আমাদের মূল যে গোলটা সেটা হচ্ছে যে আমাদের নির্বাচন পর্যন্ত বিএনপি এবং বিএনপি সমমনা যে জোট রয়েছে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচনের পরে আমরা যেভাবে বলেছি যে গণতন্ত্রের পক্ষের দলগুলো নিয়ে আমরা চিন্তা করে দেখব যে আমরা কিভাবে জাতীয় সরকার গঠন করতে পারি। এখন পলিসির যে কথাটা এখানে এসেছে, যে আমাদের সহ আলোচক বলেছেন এবং আমি এই বিষয়ে ওনার সাথে একমত, যে বিষয়টি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বোঝাপড়া থাকা দরকার। যেই বোঝাপড়াটা হচ্ছে যে জনগণ ঠিক করবেন পলিসির উপরে নির্ভর করে যে কাকে ভোট দিলে বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতি এবং ভবিষ্যতের বাংলাদেশের যে গঠন প্রক্রিয়া এবং ভবিষ্যতে মানুষের জীবনমানের যে উন্নয়ন সেটি হচ্ছে উত্তরোত্তর সাফল্য হবে, সেটির উপরে নির্ভর করেই হচ্ছে জনগণ বেছে নেবে। কিন্তু আমরা যদি এই দুইটি প্রধান ফোর্স এখন বাংলাদেশে দেখি, বিএনপি এবং জামাত, তাহলে আমরা দেখব যে বিএনপির যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনের মূল ভিত্তি আপনি যদি দেখেন যে আমরা যে নির্বাচন পরিচালনা কমিটির দিক থেকে বলেন, আমাদের শীর্ষ নেতৃত্বের যে সবসময় বক্তৃতার মধ্যে বলেন, আমরা সবসময় ক্যাম্পেইনের পার্ট আমাদের হচ্ছে আমাদের পলিসি। আমরা 31 দফা থেকে শুরু করেছি সেটা না, আমরা 2016 সালে যে আমরা ভিশন 2030 তখন আমরা প্ল্যানের কথা বলেছি। পরবর্তীতে আমরা যখন 27 দফা নিয়ে এসেছি তখন আমরা প্ল্যানের কথা বলেছি। দেন সেটা আমরা পরিপূর্ণভাবে পলিসি নিয়ে 31 দফা বলেছি
31 দফা থেকে জনগণের জীবনমান সম্পর্কিত, জীবন উন্নয়ন সম্পর্কিত যে দফাগুলো রয়েছে সেগুলো সামনে এনে আমরা কৃষির উন্নয়নের কথা বলছি, আমরা ফ্যামিলি কার্ডের কথা বলছি, নারীকে স্বাবলম্বী হওয়ার কথা বলছি, আমরা পরিবেশ উন্নয়নের কথা বলছি, আমরা স্বাস্থ্য উন্নয়নের কথা বলছি, আমরা কীভাবে ইমাম মুয়াজ্জিনদের জীবনমানের উন্নয়ন করব সেটা বলছি, এবং সেই সাথে সাথে আমরা ক্রীড়াকে এবং এডুকেশন এবং এমপ্লয়মেন্টকে কীভাবে জনগণের সামনে উপস্থাপন করব সেটা ডিটেল রূপরেখা প্রত্যেকটি বক্তৃতায় আপনি যদি তারেক রহমানের দেখেন তাহলে তিনি সেটা দিয়েছেন। আমরা বারবার নানা রকম সেমিনার করে বলেছি, আমরা ওয়ার্কশপ করে বলেছি, এবং এটি শুধু ওই যে নির্বাচনের 2 সপ্তাহ আগে আমরা কোথাও একটি 5 স্টার হোটেলে একটা আলোচনা করে একটা পলিটিক্যাল রেটরিক হিসাবে আমরা এটা উপস্থাপন করব সেটা কিন্তু না। এটি হচ্ছে আমাদের গত 1 বছরের নিরন্তর চেষ্টা, এবং প্রত্যেকটি সাব কমিটিতে আমরা দেশে বিদেশে বাংলাদেশি বংশোদ্ভূত যত পলিটিক্যাল এবং হচ্ছে ইকোনমিক্সের দিক থেকে বলেন, হেলথের দিক থেকে বলেন, যত ধরনের এক্সপার্ট রয়েছে তাদেরকে আমরা একসাথে করে এই পলিসিগুলো আমরা নেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ বিএনপি যে রাজনীতির কথা বলছে সেটা পুরোপুরি পলিসি সেন্ট্রিক রাজনীতি। আমি তার সাথে একমত, যদি জামাতও এরকম পলিসি সেন্ট্রিক রাজনীতি করে এবং সেই পলিসি বেছে নেওয়ার যদি ক্ষমতা জনগণের থাকে, তাহলে আমরা সামনের দিনে একটি নতুন বাংলাদেশ আমরা গড়তে পারবো, যেটি উন্নয়নের উপরে নির্ভরশীল একটি বাংলাদেশ। কিন্তু যদি আমরা ক্যাম্পেইন, 2 দলের ক্যাম্পেইন দেখি, তাহলে বিএনপির ক্যাম্পেইন হচ্ছে পলিসি অ্যান্ড নলেজ বেসড, এবং আমরা যদি জামাতের ক্যাম্পেইন দেখি, জামাতের ক্যাম্পেইন আপনি যে কোনো সময় ওনাদের পেজ বলেন, বিভিন্ন জায়গায় বলেন, তাদের ক্যাম্পেইন হচ্ছে পুরোপুরি এন্টি বিএনপি ক্যাম্পেইন। তাদের নিজস্ব পলিসি এখন তারা উপস্থাপন করতে পারেন নাই। নারীদের বিষয়ে একটি পলিসি দিয়েছিলেন, কিভাবে কর্মঘণ্টা কমিয়ে দিয়ে আবার নারীদের বিপদে ফেলবেন, সেরকম একটি পলিসির কথা বলে তারা বিতর্কিত হয়েছিলেন। কিন্তু আমরা দেখি তাদের পলিসি বা তাদের যে ক্যাম্পেইনের যে মূল ভিত্তি সেটি হচ্ছে গুজব, ডিসইনফরমেশন এবং ফেক নিউজের উপরে ভিত্তি করে। সাইমন ভাই, আপনার কাছে আবার আসবো। অ্যাডভোকেট শিশির মনির, যেটি বিএনপি বলছে যে তাদের ক্যাম্পেইন পলিসিটা হচ্ছে একেবারে নলেজ বেসড, এবং আর জামাত যেটি করছে তারা কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা জাতির সামনে তুলে ধরছে না, ধরে তারা বিএনপি বিরোধী ক্যাম্পেইন করছে এবং গুজব বেসড ক্যাম্পেইনগুলো হচ্ছে। বিএনপি বিরোধী ক্যাম্পেইন কি? বিএনপি বিরোধী ক্যাম্পেইন করবো? নিজেদের লোকদেরকে তো বহিষ্কার করে শেষ করতে পারছেন না। এবং বিএনপি বিরোধী ক্যাম্পেইন আমরা করছি, হাজার হাজার লোককে দল থেকে বহিষ্কার করেছেন। কি জন্য? চাঁদাবাজির জন্য। কি জন্য? আনরুলি বিহেভিয়ারের জন্য। তো ক্যাম্পেইন করছেন, একজন বলতে পারবে না এটা? একজন এটা উল্লেখ করবে না? মোর দেন 7,000 পিপল যাদেরকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। থামছে না তো চাঁদাবাজি, থামেনি তো। এখন এটা যদি কেউ বলে, আপনি বলবেন নেগেটিভ ক্যাম্পেইন করছেন। আর নলেজ বেস বলতে কি বোঝাচ্ছেন? আমরা নলেজ বেস নয়? দেখুন না, আমরা যে রূপরেখা তুলে ধরবো এবং যে আলোচনা আমরা করেছি দেশি বিদেশি এক্সপার্টদের নিয়ে, এই ইউরোপে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, কানাডায়, ফ্রান্সে, ইটালিতে বসবাসকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের পলিসি মেকিং অংশগ্রহণ করেছেন। পলিসি আমরা ফর্মুলেট করেছি, পলিসিগুলো আমরা উপস্থাপন করব। তো ডিস্টিংগুইশেবল ক্যারেক্টার যদি থাকে আমাদের পলিসি তাদের পলিসির মধ্যে, তাহলে আমরা যে পলিসিটা উপস্থাপন করবো এটার যে বাস্তবায়ন যোগ্যতা থাকবে, এটা বিএনপির থাকবে না। কারণ বিএনপি তে করাপশন এ টু জেড বিরাজমান। করাপশনের জায়গা থেকে বাংলাদেশে জামাত ইসলামী যা ডেলিভারি দিতে পারবে, এটা অন্য কোনো পলিটিক্যাল পার্টির পক্ষে দেওয়া পসিবল না। এখানে করাপশনের জায়গায় আমাদের পূর্বের এক্সপেরিয়েন্স, বর্তমানের ডেলিভারি, বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন, সবকিছু দেখলে বোঝা যাবে যে কারা নেগেটিভ পলিটিক্স করে, কারা গুজব বেস পলিটিক্স করে। বিশ্ববিদ্যালয়ের ইয়াং প্রজন্মগুলোকে দেখেন, বিএনপির রেটরিককে তারা অ্যাকসেপ্ট করেছে? করেনি তো, কোথাও তো করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিত্তগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোথাও তো অ্যাকসেপ্ট করেনি। আপনি বলতে পারবেন অনেক কথাই, শেষ পর্যন্ত আপনার উপর জনগণের আস্থা আছে কি নাই এটা তো জনগণ বিবেচনা করবে। যাকে ওনারা বলছেন নলেজ বেসড পলিটিক্স, দেখেন তো একটা কার্ড দিয়েছেন, ফ্যামিলি কার্ড। নির্বাচনী আচরণবিধি ভায়োলেট করে গ্রামে গ্রামে গিয়ে দেখবেন 2টো ভিডিও আছে। এই 2টো ভিডিওই আবার নির্বাচন কমিশন অফিসে কমপ্লেন আকারে জমা পড়েছে যে এই কাজ তারা করতে পারেন কিনা। তারা টাকা দিয়ে দিচ্ছেন, এখানে দেখবেন 2টা বক্তৃতা আছে, এই বক্তৃতাটাকে অ্যানেক্স করে নির্বাচন কমিশনের অফিসে কমপ্লেন আকারে জমা পড়েছে। এগুলো নলেজ বেজ হলো? ইজ দিস দ্য অ্যাপ্রোচ? নলেজ বেজ হওয়া উচিত ছিল কি, নির্বাচনী আচরণ বিধি মেনে
আপনি কোনটা করতে পারবেন, কোনটা করতে পারবেন না, সেটা নিয়ে আপনি অ্যাপ্রোচ করবেন। প্রথমটাই শুরু করেছেন এমন এক কর্মকাণ্ড দিয়ে, যেটি সম্পূর্ণভাবে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ। তাই নলেজ বেস হলো কোথায়? হুম। স্পেশাল নলেজটা কি? আমি তো এটাই বুঝতে পারছি না। ওয়ার ইজ দি স্পেশাল নলেজ বিএনপি ইজ নার্চারিং নাওএডেজ? কোন স্পেশাল বেস নলেজটা আমাদের সামনে উপস্থাপন করেছেন, যা আমরা বুঝি না, যা আমরা জানি না, যা আমরা উপস্থাপন করিনি, যা আমরা জনগণের সামনে হাজির করতে পারবো না? এই ধরনের স্পেশাল নলেজটা কি? এটাও তো আমরা এখনো বুঝতে পারি না বিএনপির পলিসি মেকিং থেকে। বিএনপির পলিসি মেকিং এ যেটা এখন আমরা দেখছি সারা বাংলাদেশে, তারা দোয়া মাহফিল করছেন, আর কোথাও কোথাও অপোজিশনকে গালিগালাজে ব্যস্ত আছেন। নাম দিয়েছেন দোয়া মাহফিল, আর ভিতরে করছেন ভোটের সমাবেশ, আর একই সাথে গালিগালাজ করছেন হলো অপোজিশনকে। জি। তো এইগুলো উপর দিকে যতই কথা বলা হোক না কেন, বিএনপিকে এটা প্রমাণ করতে হবে যে তারা অনেস্টি ইন্টিগ্রিটি মেনটেন করতে পারবে। জি। অনেস্টি ইন্টিগ্রিটি যদি মেনটেন করা না যায়, কোনো নলেজ বেসড পলিটিক্সই শেষ পর্যন্ত কার্যকর করা সম্ভব হবে না। জি, অ্যাডভোকেট শিশির মনির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। ডক্টর সাইমুম পারভেজ, যেই প্রসঙ্গটি শিশির মনির বললেন এবং কিছুক্ষণ আগে আজকে জামাতের সেক্রেটারি জেনারেলও বলেছেন যে আগামী নির্বাচনে জনগণ চাঁদাবাজ এবং দখলদারিত্বের বিরুদ্ধে ভোট দেবে। আর জি। এটা দেখেন, এই যে চাঁদাবাজের যে অভিযোগ, বেশিরভাগ কিছুদিন আগে আমরা একটা সার্ভেতেও আমরা দেখেছিলাম, ইনোভেশনের একটি সার্ভেতে। সেখানে মানুষজনকে জিজ্ঞেস করা হয়েছিল যে যে চাঁদাবাজ প্রসঙ্গে আপনারা সংবাদটা কোথা থেকে পান, বেশিরভাগ সময় সংবাদটা কোথা থেকে পেয়েছেন। আপনি শুনে অবাক হবেন যে আমাদের এতগুলো টিভি চ্যানেল আছে, এতগুলো নিউজ পেপার আছে, তারা কিন্তু এসব জায়গা থেকে সংবাদ পান নাই। তারা মূলত সংবাদ পেয়েছেন হচ্ছে ফেসবুক থেকে। এবং আমি যে কথাটা আগে উল্লেখ করলেন, আমাদের সহ-আলোচক একটু রিয়্যাক্ট করেছেন, কিন্তু এটা আমরা তো সবাই জানি যে আসলে মানে অনলাইনে যে তাদের যে একটা নিজস্ব বাহিনী রয়েছে যারা হচ্ছে এ ধরনের ডিসইনফরমেশন ক্যাম্পেইন করেন। এই কারণেই চাঁদাবাজির যে যতটুকু হচ্ছে বাস্তব, তার চাইতে অনেকটা এক্সাজারেট করে সেটা দেখানো হয়েছে। দল থেকে বহিষ্কারের কথা এসেছে এখানে। এখন একটি দল, যে দলটি যখনই কোনো অভিযোগ পায় সাথে সাথে ব্যবস্থা নেয়, আর আরেকটি দল সেই অভিযোগটা সাথে সাথে অস্বীকার করে ফেলেন। এখন এই দুইটি দলের মধ্যে কোন দলে আসলে আপনি বেশি বহিষ্কৃত পাবেন? প্রথম দলটির, কারণ তারা ব্যবস্থা নিতে চায়, তারা এটা রাইট কোর্স অফ অ্যাকশনে তারা আসতে চায়। যে কারণেই হচ্ছে আপনি বহিষ্কারের সংখ্যা এখানে বেশি দেখতে পাবেন। উনি নলেজ বেসড পলিটিক্স দেখতে পান না বলছেন, আমাদের ফ্যামিলি কার্ড নিয়ে তারা যেরকম ক্যাম্পেইন করছেন। অথচ আমরা একটা নতুন নারীকে স্বাবলম্বী করার ওয়ে আউট আমরা দেখাচ্ছি। নলেজ বেসড পলিটিক্সের এই উদাহরণটা দিয়েই আমি বোঝাবো যে কেন এটা ডিফারেন্ট। এতদিন ধরে করাপশন হতো কিভাবে? উনি করাপশন, অনেস্টি, ইন্টিগ্রিটির কথা বলেছেন। করাপশন হয় ডিস্ট্রিবিউশনে প্রবলেম হওয়ার কারণে। কারণ আপনি কে ডিস্ট্রিবিউট করবে, কেউ পাবে কেউ পাবে না, সেখান থেকে করাপশনটা হয়। কারণ যারা এটা নিতে চায় তারা হয়তো কিছু টাকা দিয়ে এই সুবিধাটা নিতে চায়। সরকারি অফিসারের কাছ থেকে বলেন, মেম্বারের কাছ থেকে বলেন, চেয়ারম্যানের কাছ থেকে বলেন। ফ্যামিলি কার্ডে আমরা যেটা করেছি, ফ্যামিলি কার্ডে আমরা যেটা করেছি সেটা হচ্ছে খুবই একটি ইলেকট্রনিক চিপ প্রত্যেকটি কার্ডে দিয়ে একদম মানুষের কাছে পৌঁছানোর একটা ব্যবস্থা করেছি, যাতে কোনো ভায়া ছাড়াই মানুষ এখান থেকে সুবিধা নিতে পারে। অর্থাৎ আমরা এখানে করাপশন বন্ধ করার জন্য ব্যবস্থা নিয়েছি। আরেকটি হচ্ছে এটা ফান্ড কোথা থেকে আসবে। আমরা দেখিয়েছি যে বর্তমান অর্থ বছরে 1,16,000 কোটি টাকা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি সেফটি নেটের মধ্যে রয়েছে। সেখান থেকে আমরা যদি 50 লক্ষ পরিবারকে প্রতি মাসে 2,000 করে দিই, তাহলে 1,000 কোটি টাকা পার মান্থ হয়, বছরে হয় 12,000 কোটি টাকা। 1,16,000 কোটি টাকা যেখানে অলরেডি বরাদ্দ রয়েছে, সেখান থেকে 12,000 কোটি টাকা একটি প্রজেক্ট আমরা ব্যবহার করতে অবশ্যই পারি। এই কারণে বলা হচ্ছে এর প্রত্যেকটি আমরা এটা কিভাবে বের করেছি, একটি নলেজ বেসড একটা রিসার্চের মাধ্যমে তো বের করেছি। যে কারণে তাদের যে অভিযোগগুলো সেগুলো হচ্ছে তারা ভবিষ্যতে কি করবেন সেই পলিসির কথা বলছেন, আর আমরা গত 1 বছর ধরে এই পলিসি নির্ধারণ করে সেটার উপরে বলছি যে আমাদের রাজনীতি হচ্ছে পলিসি বেসড রাজনীতি। জি, ডক্টর সাইমুম পারভেজ এবং অ্যাডভোকেট শিশির মনির, দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।